আরেকটা পোর্টফোলিও অ্যানালিসিস করে দিতে হবে, রিকোয়েস্ট করেছে অনেক দিন ধরে। পোর্টফোলিও হচ্ছে এমনই জিনিস, এমনই একটা সিস্টেম, যে প্রসেস যার মাধ্যমে তুমি সেরা সেরা সমস্ত স্টককে, যেগুলো ফিউচারে তোমাকে একটা ড্রিম, তোমার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার যে স্বপ্ন, সেটাকে পূরণ করতে পারে একমাত্র ভালো কিছু স্টক যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, সেগুলো তোমার পোর্টফোলিওতে জায়গা দিয়ে। আজে বাজে স্টক, পেনি স্টক বা এমন ধরনের স্টক যেগুলো তোমাকে ফান্ডামেন্টালি কোনো মতে ভবিষ্যৎ রিটার্ন দেবে না বা দিতেও পারে নাও দিতে পারে, এইসব ধরনের জায়গাগুলোতে না থেকে একদম ক্লিয়ারভাবে এরম ধরনের কিছু স্টককে নিয়ে ইনভেস্ট করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এই যে পোর্টফোলিওটা আজকে ইনভেস্ট করার জন্য রেডি করে দিচ্ছি, পোর্টফোলিওটা এর নাম হচ্ছে অভিষেক বিশ্বাস। আর আমি বন্ধুরা যে আস্তে আস্তে এগিয়ে চলেছি কত দূর থেকে দূরান্তে সেটা বুঝতে পারছি। আজকে সুদূর ইরাক থেকে অভিষেক আমাকে মেল করেছে, বহুবার চেষ্টা করছিল, অনেকবার। আজকে ওটা অ্যানালিসিস করে দেওয়ার দিনে। নমস্কার দাদা, আমি আপনাকে স্যার বললাম না, কারণ দাদা বলাটাই আমার কাছে বেশি কাছের মানুষ মনে হলো। আমার নাম অভিষেক বিশ্বাস, আমার বয়স 37, বর্তমানে আমি ইরাকে কর্মরত। আপনার ভিডিও দেখতে দেখতে একটা পোর্টফোলিও বানানোর ইচ্ছা মনে জাগলো, তারপরে খানিকটা প্রয়াস। দাদা, আমি একটা পোর্টফোলিও বানিয়েছি, জানি না কতটা ভুল কতটা ঠিক। তোমার কাছে আমার অনুরোধ, যাতে তুমি আর পোর্টফোলিওটা একটু দেখে দাও, আর তুমি যেটা বলবে আমি সেটাই শোনার চেষ্টা করব 100%। কোনটা ভুল কোনটা ঠিক আমার অত নলেজ নেই, তোমার ভিডিও দেখতে দেখতে খানিকটা শেখা এসছে। খুব 37 বছর মাত্র বয়স, কর্মস্থান ইরাক, সুতরাং সেখানে চলে গেছিল। এসআইপি 3000 টাকা করে চলেছে, তারপরে 7000 টাকা করে ইকুইটিতে ইনভেস্ট করার মতো ক্ষমতা রয়েছে এবং 20 বছর পর্যন্ত হোল্ড করতে পারবে বলে বলছে। ওর যে 16খানা স্টক রয়েছে, সে 1,30,000 টাকা ইনভেস্ট করেছিল, এখন 1,44,000 টাকা, মানে তেমনভাবে কোনো রিটার্ন পাচ্ছে না। তার মানে এখন হবে আমাদের কাজ পোর্টফোলিওটাকে অ্যানালিসিস করা, দেখে নেওয়া, দেখে নিয়ে তারপর সেই পোর্টফোলিওতে কীভাবে কোনটাকে বাদ দেওয়া যায়, কোনটাকে অ্যাড করা যায়, কীভাবে ওটাকে একটু ডাইভার্সিফাই করা যায়, করে ব্যাপারটা রেডি করা। বিশ্বাস বহুবার আমাকে মেল করেছিল, তার পরবর্তীকালে এইটা লিখেছে। আর খুব ভালো লেগেছে অভিষেক যে তুই চেষ্টা করছিস, আমি তোকে তুই করে বলছি, কিছু মনে করিস না। আমি যেহেতু তুই দাদা হিসেবে বলছিস, সেই হিসেবেই আমার মনে হলো, ভাই হিসেবে যখন তোকে মনে করিয়ে নিয়েছি, তখন তুই করে বলতে আমার ভালো লাগে। বেসিক্যালি আমি এটা আমার একটা আমার দোষ বলা যেতে পারে, আমি আপন মনে হলে তুই বলে ফেলি। এই দেখ, খুব সুন্দর লাগছে, তুই যেখানে রয়েছিস অত দূরেও কিন্তু এইভাবে চেষ্টা করে চলেছিস, একটা স্বপ্ন নিয়ে রয়েছিস। একটা পোর্টফোলিওটা একটা স্বপ্নই, এটা স্বপ্নের সবথেকে বড় সত্যি ঘটনা। যত আমরা এগোবো আস্তে আস্তে একটার পর একটা স্টককে, ভালো ভালো স্টককে, যেরকমভাবে একটা মুক্তোর মালাকে গেঁথে একটা মালা বানানো হয় মুক্তোগুলো নিয়ে, সেরকমভাবে ভালো ভালো স্টকগুলোকে নিয়ে আমরা একটা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিওটা এমনভাবে তৈরি হবে, আজকে হয়তো তেমন কিছু ভালো কিছু বুঝবো না, কাল বুঝবো না, 2 মাস 4 মাস 6 মাস কিছু না, কিন্তু একটা সময় পরে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে সেগুলো কিন্তু তোকে অনেক বড় একটা জায়গা তৈরি করে দেবে। সেদিন তুই সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবি। যে দেখ, তুই কত কষ্ট করে কাজ করছিস, এত দূরে দেশে রয়ে গেছিস, সে তো দুটো পয়সার জন্য করছিস। এবার আস্তে আস্তে একটা সময় আসবে, তুই স্বাধীন হয়ে যাবি, তখন তুই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবি, তোর সংসার বাড়ি সমস্ত কিছু তুই নিজে দেখতে পারবি এবং স্বাধীনভাবে নিজে যে কাজটা করা আছে। সবথেকে বড় কথা, আমরা অনেকেরই ইচ্ছা থাকে না, তবুও সেসব কাজ করে যেতে হয়, কারণ দুটো ভাতের জন্য। পরিষ্কার সত্যি ঘটনা। কিন্তু এমন জায়গায় যদি থাকে, এমন সিচুয়েশন যদি আসা যায়, যখন শুধু নিজের জন্য একটা সময় দিতে পারবো, যে সময়টা নিজস্ব, অন্য কারুর কাছে কেনা নই, কোনো রকম মানে গোলাম নই কারুর, আমি সেই জায়গায় যদি আসতে পারি, সেই জায়গাটা আসার জন্য কিন্তু সমস্ত মানুষ এই চেষ্টাটা করে যায়। সত্যি কথা তো ঠিকই। তো এই জায়গাটা আসার জন্য খুব কষ্ট করতে হয় প্রথম জীবনে অল্প অল্প যতটা পারবি টাকা জমানোর চেষ্টা করে যাবি। চল এবারে বলে নিই বাকি অংশটা। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে যে বই নিয়ে অনেকে বলছিল, তো ওই ব্যাপারটা নিয়ে একটু বলা যাক। সেটা হচ্ছে বই কিন্তু প্রথম লেভেলে আমি কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। আমি কনসার্ন এখানে যে কুরিয়ার কোম্পানি, তাদের হয়ে প্রথম যেটা উনি বলেছিল আমাদের খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার পারমিতা ঘোষ, তো ওকে পাঠানো শুরু হয়ে গেছে। আমার রাস্তায় রয়েছে, বেশ সময় সাপেক্ষ লাগছে, দেখতে পারলাম কুরিয়ারে, D2DC কুরিয়ারে বেশ সময় লাগলো এবং গত শনিবার পাঠিয়েছি, এখনও পৌঁছয়নি বলেও বলছে। তো এনিহাও আজকে যেটা বলবো, একাধিক, যেমন প্রসেনজিৎ পালের কয়েকটা বইয়ের কথা বলেছিলাম, মাল্টিব্যাগার স্টকস বা কীভাবে শেয়ার বাজারে ইমপ্রুভমেন্ট করা যায়, আজকে খুব দুর্দান্ত বই একটা কথা নিয়ে বলতে চলেছি। এই বইটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা হচ্ছে নেপোলিয়ান হিল।
তো এর এই বইটা যেটা রয়েছে, এই বইটার মধ্যে একটা দুর্দান্ত বই এবং বাড়িতে রাখার মতো বই। এরকম আমি একটা একটা করে বই মাঝে মাঝে বলে যাব। তো এটাকে বলা যেতে পারে যে আন্তর্জাতিক স্তরে সর্বাধিক বিক্রি হয়েছিল বইটা। কিন্তু যেহেতু আমি বাংলা ভাষায় বাংলাতে তোমাদেরকে কথা বলছি বা বাংলাতে আমি টোটালটা চালাচ্ছি, সুতরাং এটা এক্সপেক্ট করব বাংলা বই, তো সেই জন্য তোমরাও এক্সপেক্ট করো বাংলা। তো বাংলা অনুবাদ যে করেছে তিনি হচ্ছে অরিন্দম দত্ত, এই বইটা অনুবাদ করেছে। বইটা অসম্ভব ভালো বই এই হিসেবে এ কিন্তু একটা পজিটিভ মাইন্ড তৈরি করে দেবে। পজিটিভ মাইন্ডসেট যদি তোমার না থাকে, তুমি কিন্তু এই মার্কেটে কিছু করতে পারবে না। তো এই মার্কেটে তোমাকে টিকতে গেলে, এই মার্কেটে তোমাকে ভালো কিছু করতে গেলে তোমাকে কিন্তু রীতিমতো একটু পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। এর যে বক্তব্য, এর বক্তব্য হচ্ছে যে তুমি যত চিন্তা যা তুমি করবে, যে ধরনের চিন্তা ভাবনা তোমার থাকবে, তুমি কিন্তু তাই হবে। যা তুমি ভাববে নিজেকে, তুমি তাই হবে। তো তোমার মধ্যে যতক্ষণ চিন্তা ভাবনার স্তরে উন্নতিটা না হবে, ততক্ষণ তুমি কিন্তু উন্নতি হতে পারবে না। মানে তুমি যতক্ষণ নিজেকে ছোট মনে করবে, তুমি চিরকাল ছোট হয়ে থেকে যাবে। তুমি যদি নিজেকে অন্তর থেকে মনে করো আমি বড়, তাহলে একটা সময় তুমি কিন্তু সেরকম বড় জায়গায় পৌঁছতে পারবে। দেখবে জীবনে যত বড় বড় মানুষরা রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমি বড়। ছোট রয়েছে সে, কিন্তু চিন্তা ভাবনার লেভেলটা বড়। এর যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেরকম ইচ্ছে বলে একটা ব্যাপার রয়েছে, ইচ্ছে একটা চ্যাপ্টারের নাম, একটা চ্যাপ্টারের নাম হচ্ছে বিশ্বাস, একটা চ্যাপ্টারের নাম হচ্ছে স্বপরামর্শ, নিজস্ব যে পরামর্শ, তারপরে একটা চ্যাপ্টার হচ্ছে বিশেষ জ্ঞান, তারপরে হচ্ছে কল্পনা, তারপরে হচ্ছে সংগঠিত পরিকল্পনা, চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ধনুর্ভাঙা পণ, অর্থাৎ তুমি যেটা চিন্তা করছো সেইটা তোমাকে একদম তাতেই থাকতে হবে, উপদেশনার ক্ষমতা, তো এই অবচেতন মন, তারপরে মস্তিষ্ক। তো ঘটনা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে ভদ্রলোক। ইনি এই বিশ্ববিখ্যাত বইটি, টোটাল বইটার যদি একেবারে 4টে লাইনের মধ্যে বলতে চাই, তো 4টে লাইনে বলতে গেলে প্রথম ঘটনা বলতে হয় নিজের মধ্যে যে ইচ্ছা, স্বইচ্ছা বলা যায় বা উইল পাওয়ার, সেই পাওয়ারটাকে নিজেকে জাগ্রত করতে হয়। সেকেন্ড ওয়ান বলতে চাইছে সে হচ্ছে যে এই যে নলেজটা, এই নলেজটা কিভাবে গ্রো করা যায়, কিভাবে নিজেকে চিন্তা করা যায় আমি রিচ, আমি নিজে রিচ, আমি অলরেডি আমি পেয়ে গেছি যেটা আমি চাইছিলাম। তো এই অ্যাটমসফিয়ার, এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু ব্যাপারটা তৈরি হয়। তো এখন এইবারে আসছি বইয়ের কথা নিয়ে। তোমরা তো বই, একাধিক বই আছে, প্রসেনজিৎ পাল বলে নয়, বাংলার বই ছাড়াও আরও ভালো ভালো কিছু, বাংলাতে আরও কিছু বই রয়েছে। বিনিয়োগের বর্ণমালা বলে, নেক্সট ডে সেটা নিয়ে একটু বলবো। এছাড়া আরও বেশ কিছু বই রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। আমি এক এক করে বলে যাবো, পরে কন্টিনিউ করে যাবো, প্রতিটা ভিডিওর সঙ্গে একটু একটু করে দেখতে পারো। আর এবারে যে ঘটনা আসছে সেটা হচ্ছে এক একজন যারা কিনা চরম দারিদ্রতার সীমায় রয়েছে, যারা আর্থিকভাবে তেমন ভালো না থাকার জন্য ইচ্ছা করে বই কিনতে পারছে না, ইচ্ছা না থেকেও, পরে তাদেরকে যদি সামান্য সাহায্য করা যায়, এই চিন্তা ভাবনাটা আমার মধ্যে ছিল বা রয়েছে। তো সেই সুবাদে আমি যেটা মনে করছি, এরকম যারা রয়েছে যে নিডি পার্সন, তারা আমাকে বলতে পারো, তারা সেই অনুযায়ী আমি চেষ্টা করব অন্তত একজন দুজন করে যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদেরকে পৌঁছে দেওয়া এরকম বই। তো সেটা সম্পূর্ণ ফ্রিতে আমি দেবো, একজনকে দুজনকে। তো এরকম তোমরা পাঠাতে পারো। যেমন আমার এখন দু একজনের কথা মনে পড়ছিল, যাদেরকে আমি পোর্টফোলিও ডিজাইন করে দিয়েছি। তাদের মধ্যে যেমন ইমাম মল্লিক, ও যে তুই ইমাম এখন আছিস কিনা জানি না এখানে, বা দেখছিস কিনা, তো তোকে নিয়ে বলেছিলাম, খুব মানে গরিব এই দর্জি ছিল ও, সেই হিসেবে কিন্তু স্বপ্নটা ছিল ওর বিরাট বড় এবং রয়েছে বড় বলে এখনও আশা করি আমি। তো এবং তুই যে কোথায় আছিস আমি জানি না, যদি তুই দেখে থাকিস তোর ঠিকানাটা আমাকে একটু পাঠাস, আমি কিন্তু এই বইটা তোকে পাঠিয়ে দেবো। তো একটা যদি তোর বই পড়ার ইচ্ছা থাকে, এরকম কিন্তু নয়, অনেকে আছে যে বই পড়ার কোনো ইচ্ছা নেই, বইটা তাকে পাঠানো মানে হচ্ছে মানে উলুবনে মুক্ত ছড়ানো। সেই বইটা থেকে পেপারগুলো নিয়ে কোনো মানুষ বা কেউ সেগুলো সে প্লেন বানিয়ে ওড়াবে, কোনো কাজে লাগবে না, যে ব্যাপারটা তা না। আমি এমন মানুষদেরকে বলতে চাইছি যারা সিরিয়াস, এবং এই যে বইটা আমি দেবো, এই বইটা সে যদি পড়া যখন হয়ে যাবে, সে যেন আরেকজনকে এটা পাস করে দেয়। এই বইটা তার আবার কাজে লাগবে, সে যেন দেখে নেয় যে এটা তার যেন লাগে, এরকমভাবে যেন ছড়িয়ে পড়ে একটা একটা করে বই এক একজন মানুষের মধ্যে। এই বইটা ভীষণ জরুরি, বইগুলো পড়া। এই বইয়ে বলে না, সমস্ত বই আসল নলেজ যেটা তোমাকে ভেতর থেকে তৈরি করে দেবে। বাইরে হয়তো তুমি দেখতে পাবে না, কোনো স্টকের নাম কোনোটা নয় তৈরি হলো না, কিন্তু ভেতর থেকে তোমাকে কিন্তু তৈরি করে দেবে, খুব স্ট্রং বানিয়ে দেবে। ফলে ডিসিশন নেওয়া, সেই স্টকটাকে হোল্ড করা, তার সঙ্গে নিজস্ব চিন্তা ভাবনার লেভেলটা তৈরি করে দেওয়া, মেন্টাল স্ট্রেংথটা তৈরি করে দেওয়া,
পুরো পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তৈরি করা যে বইটা লিখবে বন্ধু, সে কিন্তু নিজেকে নিংড়ে একটা বই তৈরি করছে সম্পূর্ণভাবে। তো ফলে সেই বইটা কিন্তু ততখানি ভালো হয়ে ওঠে অন্যদের জন্য। সুতরাং বই পড়াটাকে কিন্তু সবসময় লাগাবে কাজে। এবং আমি জানি এখানে কয়েকজন আছে এখনও যারা কিন্তু রীতিমতো বই নিয়ে পড়াশোনা করে, তো এবং ঘুমোতে যাওয়ার আগেও পর্যন্ত বই পড়ে, বরঞ্চ মোবাইল না দেখে। সে এগুলো খুব ভালো জিনিস। আমি এবারে আসবো সে ঘটনার দিকে, সেটা হচ্ছে এই ওর অভিষেকের এই পোর্টফোলিওটা। তো ঘটনা, প্রথম একটা ঘটনা সেটা হচ্ছে আমি এই বই দিতে চলেছি যে নিডি খুব ইমাম, তুই যদি বই পছন্দ করিস, পড়তে পছন্দ করিস খুবই, তাহলে অবশ্যই তুই তোর ঠিকানা দিবি। বা তাদের খুব যারা দারিদ্রতার মধ্যে রয়েছে কিন্তু বইয়ের খুব প্রয়োজন, তারা বলতে পারো, একজনকে দুজনকে আমি বেশি দিতে পারবো না এখন, তো দিতে পারো। তার সেই বইটা যখন পড়া হয়ে যাবে, এইটা বা এরপরে যত বাংলায় এর উপর বই, ইনভেস্টমেন্টের বই, সব বই তোমাদের চেষ্টা করবো দিয়ে দেওয়ার। বইটা যখন পড়া হয়ে যাবে, এটাকে পাস অন করে দেবে নেক্সট ওয়ানকে, যে খুব প্রয়োজন তার। এবারে আসি ভিডিওর কথাতে। ভিডিওতে এই ভিডিওগুলো বা আগের ভিডিও বা ভবিষ্যতের ভিডিওগুলোতে আমি সমানে চেষ্টা করে যাই বাঙালিদেরকে, যারা বাংলা ভাষাটা প্রধান নিয়ে রয়েছে, তাদেরকে আস্তে আস্তে ইমপ্রুভ করানোর। এই ইমপ্রুভমেন্টটা তখনই সম্ভব হবে যখন এই ভিডিও বা ভিডিওগুলোকে তোমরা শেয়ার করে দেবে বা সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছে। কারণ এই সাবস্ক্রিপশনের মাধ্যমে, তোমরা যে সাবস্ক্রাইব করবে মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো সর্বত্র ছড়িয়ে পড়বে। এর ফলে যত বাঙালি রয়েছে দূর দূরান্তে সারা বিশ্ব জুড়ে, যাদের শেখার ইচ্ছা রয়েছে বা এই মার্কেটে বিনিয়োগ করতে চাইছে অথচ কীভাবে করবে জানে না, কি করা উচিত জানে না, তাদের সকলের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এতে কি সুবিধা হবে তাদের, এবং যত আমরা বাঙালিরা একটা সময়, আজ থেকে 10-12 বছর আগে আমার মনে পড়ে, বাঙালিদেরকে এই জগতে আনা, এই মার্কেটে আনাটা বেশ বেগ পেতে হতো, মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল তাদেরকে। এবং অনেকে বিশ্বাস করতো তার থেকে আরও আগে, মানে আমি যখন ঢুকি বা তার আগে দিয়ে, যে এটা একটা জুয়া খেলার জায়গা, এবং বাবা মারা রীতিমতো শাসন করতো। জানতে পারলে বিপদ হয়ে যাওয়ার জোগাড় ছিল যে এই জগতে আসছে এই মার্কেটে। কিন্তু এখনকার দিনে আস্তে আস্তে সময় পাল্টেছে, তারা সবাই খুব সিনসিয়ার হয়ে উঠেছে, প্রত্যেকে সিরিয়াস হয়ে উঠেছে। তাদেরকে ধন্যবাদ যে মার্কেটটাকে আস্তে আস্তে এই বাঙালিরাও কিন্তু তুলে নিয়ে আসছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে উৎসাহী শেখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, এগুলো ভালো লাগছে আমার, যে আস্তে 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 বাঙালি কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা খুব ভালো জিনিস। তো আজকে আসা যাক অভিষেকের পোর্টফোলিওটার দিকে। সেটা হচ্ছে ওর যেটা রেখেছে মিউচুয়াল ফান্ডে 34-35 হাজার টাকা মতো রেখেছে। তো তার থেকে রিটার্ন খুব বেশি নেই, 10% মতো রিটার্ন দিয়েছে। SBI কন্ট্রা ফান্ডে রেখেছো, তো তার থেকে মোটামুটি 10% মতো রিটার্ন যেটা বলছিলাম ওটা দিয়েছে। কারণ যথেষ্ট ভালো স্টক, মিউচুয়াল ফান্ড, সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কন্টিনিউ করে যাও, একটাই নাও, বেশি মানে বাড়িও না, বেশি বাড়িয়ে কোনো লাভ নেই। তো আমি এবারে আসবো পরেরটার দিকে। অনেকগুলো ইন্টারেস্টিং স্টক রয়েছে, স্টকগুলো একটা করে দেখতে থাকি চলো। তো অভিষেকে যেটা হচ্ছে 1,30,000 টাকা এর মধ্যে জমা করেছে, মানে ইনভেস্ট করেছে, জাস্ট ছোট্ট করে শুরু করেছে। বেশি দিন হয়নি বলে রিটার্নটা খুব একটা বেশি নেই, 1,40,000 টাকা মতো হয়েছে। তাও 10% 11% এর মধ্যেও কিন্তু করে নিয়েছে। প্রথম যেটা স্টকটার কথা বলবো সেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে খুব সুন্দর স্টক, সেটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রির মধ্যে অশোক লেল্যান্ড কিন্তু খুব ভালোভাবে কাজ করছে ইভি সেক্টরের। টাটা মোটরস যেরকম রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে, সেরকম অশোক লেল্যান্ডও কিন্তু খুব সুন্দর কাজ করছে। ভালো স্টক নিয়ে রেখে দিয়েছে, 20টা কোয়ান্টিটি, খুব সুন্দর। চলে আসছি পরেরটার দিকে, ভারত ইলেকট্রনিক লিমিটেড বা BEL। এটা ডিফেন্স সেক্টরে 40টা কোয়ান্টিটি রেখেছে 236 টাকা করে দামে। ওর প্রায় 19% মানে 20% মতো কিন্তু রিটার্ন পাচ্ছে। ভালো কথা, খুব সুন্দর স্টক নিয়ে রেখেছিস অভিষেক। এবং পরেরটা চলে আসছি, সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি সেক্টরে একটা দুর্দান্ত স্টক। এবং এই কোম্পানিটা কিন্তু রীতিমতো কাজ করছে, অনেকগুলো এক্সপ্যান্ড করছে, ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাধ্যমে এগিয়ে চলেছে। আমরা যে খবর পেয়েছি আরও প্ল্যান্ট ইনস্টলেশনের কাজকর্ম চলছে। বেসিক্যালি এদের রিসার্চ লেভেল কাজ চলছে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন থেকে লিথিয়াম ফসফেট আরও বেটার, মানে যেগুলোতে মানে চার্জ করা খুব কুইকলি চার্জ হয়ে যায় ব্যাটারিগুলো, সেই ধরনের ব্যাটারির উপর রিসার্চ কাজ কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে। মানে এতদিন ধরে ব্যাটারি কি আমরা জানতাম, লেড অ্যাসিড ব্যাটারি যেটা আগে ছিল আমাদেরকে, সেগুলো যখন আমরা ইভিতে লাগাতাম, 2 হুইলার কথা আমি বলবো, সেখানে 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো চার্জ দিতে। লিথিয়াম যখন চলে এলো, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু 4-4.5 ঘন্টা চার্জে কিন্তু সেম কাজ করে।
এরপরে লিথিয়াম ফসফেট চলে আসছে, সেখানেও কিন্তু অনেক ভালো এবং অনেক টাইম সাপেক্ষ, যেরকম এগুলোকে বলে সাইকেল বলে, অর্থাৎ একবার ফুল চার্জ দেওয়ার পরে টোটালি ডিসচার্জ হওয়া পর্যন্ত একটা সাইকেল তৈরি হয়। তো লেড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে সাইকেলগুলো কম ছিল, তার পরবর্তীকাল লিথিয়াম ক্ষেত্রে তুলনায় অনেক বেশি হলো। আর যেটা বলা হয় ফসফেট, লিথিয়াম ফসফেট, সেটা কিন্তু আরও বেটার হলো। তো এই সব রিসার্চ লেভেলে কাজ চলছে ব্যাটারির উপরে। ব্যাটারি ইন্ডাস্ট্রিজ তো আরও ভবিষ্যৎ দিন আসছে, ইভি যত ইম্প্রুভমেন্ট হবে তত ইম্প্রুভমেন্ট এগুলো হবে। আলটিমেটলি এক্সাইড নিতে দুর্দান্ত রেজাল্ট দেবে। আমি এক্সাইডকে নিয়ে অনেক দিন আগে থেকে, প্রায় 1-1.5 বছর আগে থেকে কিন্তু এটা নিয়ে অনেক দিন ধরে বলছিলাম। ফান্ডামেন্টালি সে সময় অসম্ভব ভালো ছিল, আজও রয়েছে। সেদিন সব দিকে কিন্তু কোম্পানিটা ভালো ছিল, কিন্তু কারোর নজর কিন্তু সে সময় পড়েনি এক্সাইডের দিকে। চলা যাক পরেরটার দিকে। আইটি সেক্টরের একটা স্টককে রেখে দিয়েছে, দ্যাট ইজ HCL টেকনোলজি। তো HCL টেকনোলজি ফ্যান্টাস্টিক কোম্পানি এবং দারুণভাবে কাজ করছে। ও যেটা রেখেছে এবং সেটা হচ্ছে 6টা কোয়ান্টিটি রেখে দিয়েছে। আর যেটা বক্তব্য সেটা হচ্ছে 1418 টাকা করে ও কিনেছে। এখন তেমন লাভ হয়নি, সদ্য নেওয়া, বেশি দিন হয়নি, সময় লাগবে আইটি সেক্টর ইমপ্রুভমেন্ট হতে, ফলে এই কোম্পানিটা ভালো কাজ করবে। নেক্সট আমি চলে আসবো IRFC। রেলওয়ে সেক্টরের মধ্যে ফাইন্যান্সে কাজ করে। দু একজন আমাকে আজকে প্রশ্নও করেছিল, কমেন্টে দেখেছিলাম, তো তাদের সকলকে উত্তরটা একবারে দিয়ে দিচ্ছে এইগুলো। সেটার মধ্যে IRFC কিন্তু যথেষ্ট এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে রেলওয়ে সেক্টরের মধ্যে। যখন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো যখন ধারের দরকার পড়ছে, ফাইন্যান্স তো প্রচুর টাকার দরকার, তখন কিন্তু এই IRFC কিন্তু এদের কাজ করছে। এদের রিকভারি যথেষ্ট ভালো এবং এর সঙ্গে এদের যাকে বলছি আমি কাঁসা ভালো রয়েছে। এদের যেটা ভালো জিনিস সবচেয়ে বড় IRFC, সেটা হচ্ছে কিন্তু যে এনপিএর পরিমাণ খুব কম। যেসব লোনগুলো দিয়েছে এরা, লোনগুলো কিন্তু রিকভার হচ্ছে। এবার আসবো পরের পেজ, নেক্সট স্টকের দিকে। RVNL, এটা হচ্ছে রেলওয়ে সেক্টরের মধ্যে একটা বড় কোম্পানি। রেলে যত ইমপ্রুভমেন্ট হবে, রেলের ইন্ডাস্ট্রিজ ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে এই কোম্পানি ইমপ্রুভমেন্ট হতে থাকবে। এদের কাজ যেরকম লাইন পাতা মেইনলি কাজ রয়েছে, ইলেকট্রিফিকেশনের কাজ রয়েছে, ব্রিজ তৈরিতে কাজ করছে, মানে ইনফ্রা যদি বলি রেলের, সেক্ষেত্রে RVNL কাজ করছে। ফান্ডামেন্টালস হেভি স্ট্রং, কিন্তু ওভার ভ্যালুড জায়গায় চলে গেছে। 23% রিটার্ন এই কিছুদিনের মধ্যেই পেয়েছে, খুব ভালো। নেক্সট চলে আসছে আইটি সেক্টরের একটা কোম্পানির ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যাকসফটের রিটার্ন 2% মাত্র রয়েছে, কিন্তু শুধু 2% বলে না, যত মানুষ ইনভেস্ট করে, যতজন ইনভেস্টার এখানে ইনভেস্ট করেছে, তাদের সকলেরই গত 1 বছর রিটার্ন কিন্তু কিচ্ছু নেই, অলমোস্ট নীল। সুতরাং কোনো রকম অসুবিধার ব্যাপার নয়। 1-1.5 বছর ধরে কোম্পানিটা থেমে আছে, অথচ তুমি 5 বছর রিটার্ন দেখো, বিশাল রিটার্ন দিয়ে বসে আছে কোম্পানিটা। কেন? কোম্পানিটা রিসেন্টলি কিছু বেসিক্যালি এদের একটু ডিপেন্ড করতে হয় বিদেশের ওপরে, বিদেশে যে বিশেষ করে ইউরোপের ওপরে ডিপেন্ড করতে হয়, আমেরিকার কতগুলো বড় বড় প্রজেক্ট রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করতে হয়। ফলে কী হয়েছে, ওদের দেশে যখন সিচুয়েশন একটু খারাপ চলে, ওদের যখন ইনফ্লেশনটা বেশি থাকে, বা যখন ওদের প্রজেক্টগুলো খুব বেশি পাওয়া যায় না, তখন এই কোম্পানি কিন্তু রিটার্নটা কমে আসে, তখন এই কোম্পানি গ্রোথটা কমে যায়। তো কিন্তু কোম্পানি যথেষ্ট অনেকগুলো ওপেনিং রয়েছে, প্রচুরভাবে কাজ করে চলেছে। তো এক্সেপ্ট যারা আমরা আশা করব আমি যে ভবিষ্যতে ভালো করবে। SBIN মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই স্টকটা রেখে দিয়েছে, লার্জ ক্যাপ স্টক। ব্যাঙ্কিং সেক্টরে ইমপ্রুভমেন্ট যখন হবে তখন এটা থেকে ভালো রিটার্ন পাবে। আমি অনেককেই বলি, যদি কারোর ফ্যাসিনেশন থাকে যে ন্যাশনাল ব্যাঙ্কে ইনভেস্ট করব, মানে PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং করতে ইনভেস্ট করব, তাহলে কিন্তু সে এই SBINকেই মোটামুটি আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ইনভেস্ট করার জন্য ভালো তুলনামূলকভাবে। চলে আসছি পরেরটার দিকে, টাটা কেমিক্যাল, লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানিটা কিন্তু যেটা হয়েছে, নর্মালি কেমিক্যাল সেক্টরে আমরা আলোচনা করি দীপক নাইট্রেটের কথা, বা SRF-এর কথা, অতুলের কথা, FCL-এর কথা, আমরা এইগুলো ধরনের, বা নিয়োজন কেমিক্যালের কথা বলি, নবীন ফ্লুরাইনের কথা বলি, এই ধরনের কথাগুলো বলি স্টকের। কিন্তু কিছু স্টক রয়েছে যেগুলো কিন্তু একটা সময় খুব আলোচিত হতো, মানে একটা সময় ছিল টাটা কেমিক্যাল কিন্তু খুব একটা বড় জায়গায় তৈরি করেছিল, কারণ তৈরি করেছিল ব্যাটারি সেক্টরের কথা নিয়ে এসেছিল। তো টাটা মোটরসের সঙ্গে তাদের যে ব্যাটারিগুলো তৈরি করা, সেইখানে টাটা কেমিক্যাল একটা বড় ভূমিকা রাখবে বলে অনেক ইনভেস্টর মনে করেছিল। ফলে একটা সময় টাটা কেমিক্যালকে কিন্তু খুব আশা করা হয়েছিল খুব ভালো কিছু করবে, কিন্তু দেখা গেল পরবর্তীকালে টাটা কেমিক্যাল বললো ব্যাটারিজ থেকে তারা সরে গেছে, গিয়ে টোটালি কেমিক্যালের রূপ দিকে নজর দিয়েছে, ফুল কেমিক্যাল ব্যাপারে। তো এনিহাও রিটার্ন কিন্তু খারাপ আসে না। তোমার রিসেন্ট ইনভেস্ট করেছো বলে বেশি কিছু পাওনি, 10টা কোয়ান্টিটি রেখে দিয়েছো। টাটা মোটরস কিন্তু দুর্দান্ত কোম্পানি। এই কোম্পানি ফান্ডামেন্টালি একটু উইক রয়েছিল, প্রফিট গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। আর একটা ব্যাপার হচ্ছে সেলস গ্রোথ মাঝারি রয়েছে
এবছরে কিন্তু সেলস গ্রোথ ভালো করেছে। এবং আরেকটা ঘটনা সেটা হচ্ছে টাটা গ্রুপ চিন্তা ভাবনা করছে টাটা মোটরসে বা ইভি সেক্টরের আরও বেশি ইমপ্রুভমেন্ট করার জন্য প্রচুর টাকা কিন্তু এখানে ইনভেস্ট করছে। এবং আজকে যে খবর অনুযায়ী এরা কিন্তু আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে চলেছে আগামী 2025 সালের মধ্যে ডেপ্ট ফ্রি কোম্পানিতে পরিণত হতে চলেছে। নট অনলি দ্যাট, তারা বলতে চাইছে সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ভেহিকলসগুলোকে তারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে চলবে এবং ম্যাক্সিমাম তাদের যে ইলেকট্রনিক ভেহিকলস রয়েছে ফোর হুইলার্সগুলো সেইগুলো সমস্তগুলো কিন্তু ওরা কনভার্ট করার চেষ্টা করছে পেট্রোল ডিজেল থেকে ডাইরেক্টলি ব্যাটারিতে। তো অবশ্যই একটা পজিটিভ খবর শুনবো। টাটা পাওয়ারের কথা চলে আসছে এবারে। টাটা পাওয়ার তো অবশ্যই ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং ম্যানুফ্যাকচারিং সমস্ত ব্যাপার পাওয়ার ইন্ডাস্ট্রিজ কাজ করছে। পাওয়ার ইন্ডাস্ট্রিজ এত বেশি ইমপ্রুভমেন্ট হতো না, ইমপ্রুভমেন্ট হওয়ার পিছনে যে কারণ রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে প্রেজেন্টলি রিনিউয়েবল এনার্জি এবং সঙ্গে সঙ্গে এই ইভি সেক্টর ইমপ্রুভমেন্ট, গভর্নমেন্টের ইনিশিয়েশন না হলে কিন্তু আমরা দেখেছি এর আগে পাওয়ার সেক্টর একদম ফ্ল্যাট ছিল। টাটা মোটরস কিন্তু শুধুমাত্র পাওয়ার জেনারেশন কাজ নিয়ে সীমাবদ্ধ নয়, তারা কিন্তু কি করছে চার্জিং স্টেশনগুলো তৈরি করা শুরু করেছে। প্রায় 1 লক্ষ চার্জিং স্টেশন প্রায় তৈরি হয়ে গেছে, যেগুলো টার্গেট ছিল 2025-এর মধ্যে, সেটা অলরেডি প্রায় শেষ। প্রচুর বড় বড় কোম্পানিগুলোকে এই এনার্জি সেক্টরে সেগুলোর সঙ্গে এরা অ্যামালগামেট হচ্ছে, তাদের সঙ্গে এদেরকে নিয়ে নিচ্ছে, নিয়ে এরা নিজেরা আরও বড় জায়গা অনুযায়ী বিস্তৃত এলাকা অনুযায়ী কাজ করে চলেছে। নেক্সট টাটা স্টিলেরও একদিক দিয়ে কী হয়েছে, কোম্পানিগুলো এই ধরনের স্টিল যেসব কোম্পানি থাকে মেটাল কোম্পানিগুলো, এগুলো কি হয় বলা হয় সিক্লিক্যাল অর্ডারে চলে। সিক্লিক্যাল অর্ডার বলতে ইকোনমি যেরকম থাকে সেই অনুযায়ী, ইকোনমি যদি আপ থাকে সেক্ষেত্রে রিয়েল এস্টেট সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সিমেন্ট, তার সঙ্গে হচ্ছে যাকে বলা হয় লোহা, আয়রন বা এইগুলো বা স্টিল, এইগুলোর প্রয়োজনীয়তা পড়ে। আবার যখন ইকোনমি ডাউন হতে থাকে তখন কিন্তু এইগুলো উন্নতি করতে পারে না, ফলে এই আপ অ্যান্ড ডাউন এগুলো চলতে থাকে। তো টাটা স্টিল কিন্তু এই ধরনের কোম্পানি আমি 2016-17 সালেও দেখেছি, তার আগে দেখেছি, একেবারেই ইমপ্রুভমেন্ট ছিল না, পুরো স্টপ হয়ে গেছিলো কোম্পানিটা, কোনো ইমপ্রুভমেন্ট, মানে খালি মনে হতো মাঝে মাঝে আমারও যে এই কোম্পানিতে ইনভেস্ট করার পরে টাকাগুলো আমার পুরো বেকার হয়ে গেল, শুধু এটা কোনো অপরচুনিটি কস্ট মিস করছি, এর জায়গায় যদি অন্য কোম্পানিতে আমি ইনভেস্ট করতাম অনেক বেটার হতো। কিন্তু দেখলাম পরবর্তীকালে এতদিন বাদে কোভিডের পরবর্তীকালে এতে নড়েচড়ে বসলো এবং এখন রিটার্ন কয়েকশো % দিয়ে দিচ্ছে। তো এইটাই হয়, একটা সময় থাকে। এনিহাও আমি নেক্সট চলে যাবো পরেরটার দিকে। নেক্সট আসছি সেটার দিকে, সেটা হচ্ছে অলরেডি আমি অশোক লেল্যান্ডকে নিয়ে বলে নিয়েছি, বিএলকে বলেছি, এক্সাইড বলেছি, HCL টেক, IRFC সব বলা হয়ে গেছে। JSW ইনফ্রা, এই JSW ইনফ্রা কিন্তু একটি ভালো কোম্পানি, এনার্জি সেক্টরের মধ্যে কাজ করে। আর যে স্টকটা আমরা এলাম এখন JSW ইনফ্রাস্ট্রাকচার, আমাদের রিটার্ন যদি দেখে নিই, 1 বছর রিটার্ন 79% দিয়েছে এবং 5 বছর রিটার্ন দিয়েছে 64%, মানে কি তেমন বেশি কিন্তু কিছু হয়নি, কিন্তু কোম্পানিটা বেশি দিন হয়ও নি, অর্থাৎ 5 বছর কোম্পানিটা হয়নি। 23 সালের অক্টোবর থেকে মোস্ট প্রবাবলি কোম্পানিটা রয়েছে, সেই জন্য খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না ব্যাপারটা। 6 মাসের রিটার্ন দেখো 18-19% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা ফান্ডামেন্টাল কেমন দেখবো, যে কাজ সেটা হচ্ছে সমুদ্র পথে, সমুদ্রের মতো লজিস্টিক যে সমস্ত কাজকর্ম, কার্গো হ্যান্ডলিং, তো এই লজিস্টিক সার্ভিসেস এইগুলো করে থাকে। তো এদের যে রেভিনিউগুলো আসে সেগুলো খুব ইন্টারেস্টিং এবং বিভিন্ন এতে কাজ করে। শর্টে চলে আসছি আমরা, মিড ক্যাপ কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি 59,000 crores। নেক্সট হচ্ছে কারেন্ট প্রাইস 283 এবং ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি দেখবো 141, অর্থাৎ কিছুটা ওভারভ্যালু রয়েছে। সব ডেটাগুলো আমরা কিন্তু পাচ্ছি না এই মুহূর্তে। এনিহাও স্টক P51 রয়েছে, ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে তুলনা করি ওভারভ্যালুড দেখাচ্ছে। সেলস গ্রোথ 5 বছরে 28% রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি মোটামুটি অন অ্যান অ্যাভারেজ রয়েছে। আমি ডাইরেক্টলি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখে নিই, সেলস গ্রোথ দেখো, সেলস গ্রোথ কিন্তু খারাপ নেই, যথেষ্ট ভালো সেলস গ্রোথ হচ্ছে এবং সেলস গ্রোথ 1600 কোটি থেকে 2200 থেকে 3100 থেকে 3700 কোটি, সেলস গ্রোথ খুব ভালো রয়েছে। প্রফিট গ্রোথ দেখবে, অপারেটিং প্রফিট ভালো রয়েছে। নেট প্রফিটে চলে আসছে ডাইরেক্টলি, সেখানে দেখো নেট প্রফিট খুব সুন্দর রয়েছে, অথচ কোম্পানিটা কিন্তু রিটার্ন তেমন বিরাট কিছু দেয়নি। আমি যেটা দেখলাম রিটার্ন কিন্তু খুব একটা বেশি দেয়নি। অবশ্য এটাও ঘটনা, বেশি দিন কোম্পানিটা হয়নি, আমরা দেখে নিয়েছিলাম, সুতরাং কোম্পানি ভবিষ্যতে এক্সপেক্ট করতেই পারি যে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে। 2023 অক্টোবর থেকে কোম্পানিটা রিটার্ন দেওয়ার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে ম্যাক্সি রিটার্ন 64.6% হয়েছে। একটু প্রোমোটারের দিকে চোখ রাখা যাক, প্রোমোটারের কী অবস্থায় আছে। 85% প্রোমোটার কিন্তু হোল্ড করছে, তো এটা একটা বড় ব্যাপার।
আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এফআইআই ডিআইআই পরিমাণ রয়েছে, সামান্য পাবলিক কিছুটা রয়েছে 6% মতো। কোম্পানিটা মোরাললেস ভালো কোম্পানি। নেক্সট চলে আসবো পরেরটার দিকে। নেক্সট যে স্টকটা এসছি বন্ধু, সেটাও খুব ইন্টারেস্টিং। সেই স্টকটা হচ্ছে কেসিপি। তো কেসিপি স্টকটা কি একটু দেখে নেওয়া দরকার। এই কোম্পানিটা অদ্ভুত ধরনের কোম্পানি। কোম্পানিটা কিন্তু অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করছে, যেরকম বিজনেসে ম্যানুফ্যাকচার কাজ করছে, সেল করছে সিমেন্ট, সুগার, হেভি ইঞ্জিনিয়ারিং, পাওয়ার জেনারেশন, অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করছে। যদি দেখি রিটার্নটা কেমন দেয়, আর দেখলাম রিটার্ন কিন্তু খুব একটা ভালো দেয়নি, প্রায় 7.49% একদিনে ডাউন হয়ে গেছে। এদের যদি আমি লং টার্মে দেখিনি বিগত এক বছরে এদের কী সিচুয়েশন, তাহলে বোঝা যাবে 118% এক বছরে রিটার্ন দিয়েছে। যদি একটু লং রান দেখি 5 বছরে, দেখবো 165% রিটার্ন দিয়েছে। মানে বিশাল কিছু রিটার্ন দেয়নি কোম্পানিটা। ম্যাক্সিমাম রিটার্ন দেখি 7,777 মাল্টিব্যাগার কোম্পানি। কিন্তু আমি যদি এক বছরে দেখি সেখানে কিন্তু খারাপ রিটার্ন হয়নি, 100%-এর বেশি। কোম্পানির ফান্ডামেন্টালটার উপর দেখে নেওয়া দরকার। একদম স্মল ক্যাপ কোম্পানি, 3,000 কোটি যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, কোম্পানিটা খুবই স্মল। এর যে কারেন্ট প্রায় 233 এবং ইন্ট্রিনসিক ভ্যালু 272 কাছাকাছি রয়েছে, মানে আন্ডার ভ্যালুড। স্টক পি হচ্ছে 15.9, আর ইন্ডাস্ট্রিজ পি যদি আমি একটু দেখে নিই 22.7। ঠিক আছে, ডেট টু ইকুইটি ভালো রয়েছে। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি দুটোই ভালো রয়েছে। কোনো অসুবিধা নেই কোম্পানিটার। এমনিতে ঋণের পরিমাণ খুব কম। ডেট টু ইকুইটি রেশিও দেখবো 0.34। ক্যাশ ফ্লোতে যাব, ক্যাশ ফ্লো দেখবো পজিটিভ রয়েছে। তারপরে আসবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লসে দেখবো সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে, সেলস গ্রোথে কোনো অসুবিধা নেই। আমরা নেট প্রফিটে যাব, বেশ বড় জাম্প করেছে, 91 কোটি থেকে 200 ছিল 91 কোটি, এখন হচ্ছে 280 কোটি। ফলে এটা একটা বড় জাম্প হয়েছে, দেখতে পেলাম আমরা। এবারে আসবো সেকেন্ড পার্টটা, তারপরে সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কীরকম রয়েছে। প্রোমোটার 43 মানে 44% প্রোমোটার আছে। এফআইআই 1.54 আর ডিআইআই হচ্ছে 1%। রিটেলারের সংখ্যা খুব বেশি, 53% রিটেলার বসে আছে। মোটের উপর কোম্পানিটা খারাপ কোম্পানি নয়। এবার আমি আসবো সেটা হচ্ছে নেক্সট কোম্পানি এলটি ফুডস। এলটি ফুড বাসমতি রাইসের উপর কাজ করে, ম্যানুফ্যাকচার করছে, ডিস্ট্রিবিউশন কাজ করছে, প্যাকেজিং করছে। এলটি ফুডস যথেষ্ট ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। 23% প্লাসে তুমি রয়েছো, 30টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছো। নেক্সট চলে আসছে এনএইচপিসি। এটাও ভালো কোম্পানি, যাকে বলে রিনিউয়েবল এনার্জি, সেক্ষেত্রে কাজ করছে। এনএইচপিসি ভবিষ্যতে ভালো করতে পারে, খারাপ না, গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, আরভিএনএল আগে বলেছি, স্যাকসফট নিয়ে কথা সব হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে ওর 16টা স্টক, এবং সুন্দর করে সাজিয়ে রেখেছিস অভিষেক, খুব ভালো লাগছে। স্টকগুলো যথেষ্ট ভালো। আমি কোনো স্টককে এমন স্টক এই মুহূর্তে পাচ্ছি না যে স্টকটা খারাপ স্টক, ঠিক আছে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, আমি এরপরে তোকে বলে দিচ্ছি কোনটা কোনটা তুই রাখবি আর কীভাবে ডাইভার্সিফিকেশন করে রাখার ব্যাপার সবই ঠিক আছে। ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হবে, কিছু কোন কোন স্টককে ঢোকাতে হবে সেটা একটু বলে দেবো। আর একটা হচ্ছে নেক্সট আমি চলে আসছি পরের পার্টটা। এবারে আসছি পরের পার্টটার দিকে। অভিষেক, তোকে যেটা যেটা বলে দিলাম সেগুলো তুই নিশ্চয়ই বুঝে গেছিস। এবারে তোর সময় রয়েছে হাতে 20 বছর। তো 20 বছরের মধ্যে তোর কাজগুলো করতে হবে। তুই কিন্তু যেগুলো সাজিয়ে নিয়েছিস সেগুলো খুব ইন্টারেস্টিং। যেমন তুই এফএম সেক্টরের মধ্যে তুই কিন্তু রেখে দিয়েছিস এলটি ফুডকে রেখেছিস, আর কিছু নেই, বেশ। তারপরে দেখ, তুই যে অটো সেক্টরের মধ্যে তুই রেখে দিয়েছিস সেটা হচ্ছে একদিকে অশোক লেল্যান্ডকে রেখেছিস, টাটা মোটরসকে রেখেছিস, হ্যাঁ, এই দুটোকে রেখেছিস। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে তোর আইটি সেক্টরে, আইটির মধ্যে তুই সঙ্গে তুই রেখেছিস স্যাকসফটকে, মোস্ট প্রবাবলি রেখেছিস স্যাকসফটকে। এবার আমি যেটা বলছি, ব্যাংকের মধ্যে শুধু এসবিআইএনকে মানে স্টেট ব্যাংকে রেখে দিয়েছিস। তারপরে তুই ডিফেন্সের মধ্যে রেখেছিস বিইএলকে, ভারত ইলেকট্রনিক লিমিটেড, তাকে রেখে দিয়েছিস। আচ্ছা, নেক্সট হচ্ছে এরপরে যেটা রেলের মধ্যে রেখেছে আইআরএফসি আর আরভিএনএল। আচ্ছা, আর এছাড়া রয়েছে কেমিক্যালের মধ্যে টাটা কেমিক্যালকে রেখেছিস। এই হলো তোর জায়গা তুই রেখেছিস। এবারে কোন কোনগুলো গ্যাপ রয়ে গেছে সেটা একটু ভাবতে হবে। প্রথম ঘটনা, কেমিক্যাল সেক্টরে টাটা কেমিক্যালকে রেখেছিস, ভালো কথা, কিন্তু একটা স্মল ক্যাপকে রেখে দে, সেটা হচ্ছে এফসিএল। হচ্ছে এফএম সেক্টরে তুই এলটি ফুডসকে রেখেছিস, ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ভিবিএলকে রাখা উচিত। তুই এটাকে রাখতে পারিস, অথবা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তাকে রাখতে পারিস, হয়ে গেল। নেক্সট হচ্ছে আইটির মধ্যে রেখেছিস, ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংকে রেখেছিস, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রাখতে পারিস, অথবা উজ্জীবন স্মল ফিনান্সকে রাখতে পারিস। অটো সেক্টরের মধ্যে তুই রেখে দিয়েছিস একদিকে অশোক লেল্যান্ডকে, আরেকদিকে টাটা মোটরস কিন্তু ভবিষ্যতে ভালো আসছে। অনেকগুলো আজকে খবর পেলাম টাটা মোটরস সম্পর্কে, সেগুলো তো বলেওছি এক সময় যে 2025 সালে ডেট ফ্রি হতে চলেছে, আরও প্রচুর টাকা এখানে ইনভেস্ট করতে চলেছে টাটা কোম্পানি। তো
ইমপ্রুভমেন্ট হবে। ইভিতে ম্যাক্সিমাম যত ওদের যে ভেহিকলসগুলো আছে সেগুলো সব কিন্তু ট্রান্সফার করাচ্ছে ইভিতে। তো এটা খুব শিগগিরই ও কমপ্লিট করতে চলেছে। আচ্ছা, এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে, তুই এটা আমি দেখে নিলাম, ডিফেন্সের ক্ষেত্রে তুই বেলকে রেখেছিস, এর সঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে রেখে দিতে পারিস। উঠে গেছে বলে অনেকে বলছে যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়ে যাওয়া আর ভবিষ্যতে ইমপ্রুভমেন্ট হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কোম্পানি বুঝতে হবে, বিজনেস গ্রোথ বুঝতে হবে, গভর্নমেন্ট কী চাইছে বুঝতে হবে, সবগুলো বুঝতে হয়। সেইগুলো নিয়ে কিন্তু তৈরি হয় একটা ভ্যালুয়েশন। শুধু পি দিয়ে ভ্যালুয়েশন তৈরি হয় না, শুধু পিজি দিয়ে ভ্যালুয়েশন তৈরি হয় না, ভ্যালুয়েশন যে তৈরি হয় বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে। হয়ে গেল এটা। রেলের মধ্যে যেটা নিয়ে রেখেছিস ঠিক আছে, আরভিএনএল, আইআরএফসি, তো এইভাবে তুই মোটামুটি সাজিয়ে নে। সাজিয়ে নেওয়ার পরে কাজ করে যাও। এসআইপি থেকে যেটা তুই রেখেছিস সেটা হচ্ছে এসবিআইকে রেখেছিস, এসবিআই কন্ট্রাব্যান্ডকে। কন্ট্রাব্যান্ড একটা ফ্যান্টাস্টিক ব্যাপার রয়েছে। কন্ট্রাব্যান্ড ব্যাপারটা হচ্ছে এটা একটা এমন ধরনের ফান্ড, কন্ট্রা ফান্ড, সেই ফান্ডটা যখন যে সেক্টরটা ডাউন হয়ে যাচ্ছে সেই সেক্টরে কিন্তু ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করছে। এতে কিন্তু ফান্ড ম্যানেজারের চার্জেসগুলো বেশি হয়, কিন্তু সুবিধার দিকও আছে। ফলে আলটিমেট রিটার্ন কিন্তু খুব ভালো আসে। তুমি বেশি দিন নয়, 5 বছর রিটার্নও কিন্তু দুর্দান্ত। অনেকে বলছিল 15 না 18 না 20 বেশি নাকি হয় না, এখানে 5 বছর রিটার্ন 30%-এর ওপর, 39% রিটার্ন দিচ্ছে 5 বছরে। একবার চেক করে দেখে নিতে পারো তোমরা। 3 ইয়ার্সের বিউটিফুল রিটার্ন দিচ্ছে। এবং প্রথম দিন থেকে যদি ধরে নিই আমরা, একদম ফার্স্ট থেকে, তাতেও প্রায় 20-র কাছাকাছি, 19 পয়েন্ট সামথিং মতো মোটামুটি রয়েছে। তো ফলে তো এই মতো করে তুই অভিষেক যেরকম বলে গেলাম সে মতো চলবি, মেম্বারশিপ নিয়ে রেখে দিবি একটা, এবং কন্টিনিউ টাচে থাকবি। নিজে অ্যানালিসিস করে যদি ডিসিশনে আসতে পারিস প্রতি 6 মাস বাদে বাদে সেটা করবি। আর যদি সেটা অসুবিধা হয়, যে তোর রয়েছে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, তার সঙ্গে যোগাযোগ করতে পারিস। একান্ত কাউকে না পেলে আমাকে মেল করতে পারিস, আমি চেষ্টা করব তোর এটাকে রিভিউ করে দেওয়া বা কোনোটা চেঞ্জ কিছু করতে হয় কিনা সেটা দেখে দেওয়া। এইভাবে আমরা এগিয়ে চলবো আস্তে আস্তে। অনেক ধন্যবাদ তোকে, অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরোনোদের প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।